দীর্ঘ প্রায় ৫ দশকের সশস্ত্র সংগ্রামের পর পৃথক জাতিরাষ্ট্রের ধারণা থেকে বেরিয়ে আসলো কুর্দিরা। তুর্কির সঙ্গে শান্তি আলোচনার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে অস্ত্র সমর্পণ শুরু করেছে কুর্দিস্তানের সশস্ত্র সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। শুক্রবার ইরাকের সুলেমানিয়া প্রদেশের কাছে দোকান শহরের পাহাড় ঘেরা এলাকায় এক কমান্ডার সহ পিকেকের ৪০ যোদ্ধা অস্ত্র সমর্পণ করেন। এ সময় পিকেকের যোদ্ধারা আগুনে পুড়িয়ে আনুষ্ঠানিক অস্ত্র সমর্পণ উদযাপন করেন। তুর্কির দক্ষিণ পূর্বাঞ্চলের কুর্দি বসতি, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ, ইরাকের উত্তরাঞ্চল এবং ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের কুর্দি অঞ্চলের মোট আয়তন ৩৮২,০০০ বর্গ কিলোমিটার। কুর্দি বসতির এই বিশাল অঞ্চল নিয়ে ১৯৭৮ সালে তুর্কির কুর্দিস্তানে নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র গঠনের আন্দোলনের গোড়াপত্তন করেন আবদুল্লাহ ওজালান। নিজ জাতিসত্তার জনগোষ্ঠীকে স্বাধীন কুর্দিস্তানের স্বপ্ন দেখান তিনি। কিন্তু তুর্কির সেনাবাহিনীর সঙ্গে ৪ দশকের দীর্ঘ সংঘাতে ৪০,০০০-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। সম্প্রতি পিকেকে নেতা কারাবন্দী আবদুল্লাহ ওজালান দলের বর্তমান নেতৃত্বের প্রতি সশস্ত্র সংগ্রাম প্রত্যাহারের আহ্বান জানান। শুক্রবার ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চল সুলেমানিয়ার দুকান জেলার জাসানা পাহাড়ের পাদদেশে ইরাকি, তুর্কি ও কুর্দি কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক অস্ত্র সমর্পণের সূচনা করেন পিকেকের অন্যতম শীর্ষ কমান্ডার বেনে হোজাত। অস্ত্র সমর্পণের এক পর্যায়ে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। হোজাত জানান, অস্ত্র জমা দেওয়া সেনারা ইরাকে অবস্থান করবে এবং পিকেকের সব ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকবে। সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করে পিকেকের এই কমান্ডার বলেন, শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রক্রিয়ায় সফল অংশগ্রহণের জন্য স্বেচ্ছায় এই অস্ত্র ধ্বংস করা হচ্ছে। দীর্ঘদিনের তুর্কি সংঘাত অবসানের এই পদক্ষেপকে ইতিবাচকভাবেই গ্রহণ করছেন তুর্কি ও কুর্দি বাসিন্দারা। ইস্তানবুলে বাস করেন কুর্দি নাগরিক ৩৭ বছর বয়সী নির্মাণ শ্রমিক সাকির বরকু। বিভাজন ভুলে তিনি ঐক্য এবং বন্ধুত্বের বার্তা দেন। এটা খুবই ভালো খবর। ৮০-র দশক থেকে আমাদের মায়েরা কাঁদছিলেন। আজকের পর আমরা কেবল ঐক্য এবং বন্ধুত্ব চাই। সৃষ্টিকর্তার সাহায্যে তুর্কিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। দিয়ারবাকিরের এই কুর্দি যুবকও শান্তির ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেন। আমরা চাই অস্ত্রগুলো বন্ধ হয়ে যাক। দিয়ারবাকিরের জনগণ জীবনমানের উন্নয়ন চায়। অস্ত্র সমর্পণকে স্বাগত জানিয়ে ইস্তানবুলের তুর্কি বাসিন্দা শেরদা ইউকার বলেন, এটি আরো আগেই হওয়া উচিত ছিল। এটা খুবই ভালো ঘটনা হতে চলেছে, কিন্তু এত বছর ধরে এই রক্তপাতের কোনো প্রয়োজন ছিল না। ইতিমধ্যে ওজালানের আহ্বানে সাড়া দিয়ে একটি স্বাধীন কমিশন গঠনের পদক্ষেপ নিয়েছে আঙ্কারা। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের রাজনৈতিক জীবনে কুর্দিদের অস্ত্র সমর্পণের পদক্ষেপ একটি মাইল ফলক হয়ে থাকবে, যা তুর্কির রাজনৈতিক ইতিহাসের নতুন দিগন্তের উন্মোচন হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা। সৌদি আরবে চলতি বছরের এখন পর্যন্ত ১০১ বিদেশি নাগরিক সহ ১৮৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সবশেষ বৃহস্পতিবার ২ ইথিওপিয়ান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়। সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, এদের বেশিরভাগই মাদক মামলায় দণ্ডিত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই পরিসংখ্যানকে ভয়াবহ বলে উল্লেখ করেছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, গাঁজা পাচারের অভিযোগে দক্ষিণে নাজরান অঞ্চলে বৃহস্পতিবার ইথিওপিয়ান ওই ২ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিদেশিদের মধ্যে ৯৩ জনই মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে। সংঘাতে জর্জরিত ইয়েমেনে ১৭ মিলিয়নেরও বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছে। দীর্ঘ অনাহারে থাকা এসব মানুষের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১ মিলিয়নেরও বেশি। জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে বলা হয়, তীব্র অপুষ্টির কারণে ক্ষুধার্ত এই মানুষগুলোর জীবন এখন হুমকির মুখে। জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স সেক্রেটারি ও ইমার্জেন্সি রিলিফ কোঅর্ডিনেটর টম ফ্লেচার নিরাপত্তা পরিষদকে জানান, গৃহযুদ্ধে জর্জরিত আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটিতে খাদ্য নিরাপত্তা সংকট আগের তুলনায় তীব্র হয়েছে। একই সঙ্গে আগামী সেপ্টেম্বরের মধ্যে খাদ্য সংকটে থাকা এই মানুষের সংখ্যা ১৮ মিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। ওমানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও আহত হয়েছেন আরো ১১ জন। শুক্রবার ভোরে দেশটির ধোফার গভর্নরেটের সুলতান সাইদ তাইমুর রোডে ৩টি গাড়ির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ওমান রয়্যাল পুলিশ জানিয়েছে, নিহতদের ২ জন ওমানের নাগরিক এবং ৩ জন আরব আমিরাতের। আহতদের উদ্ধার করে নিকটবর্তী থুমরাইত হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এদিকে ওমানে সাইবার জালিয়াতের অভিযোগে চায়নার এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ওমান রয়্যাল পুলিশ জানায় অভিযুক্ত ব্যক্তি সীমান্তবর্তী ডিজিটাল জালিয়াতিতে যুক্ত একটি আন্তর্জাতিক অপরাধী সংগঠনের সঙ্গে সমন্বয় করে অত্যাধুনিক সাইবার জালিয়াতিতে জড়িত ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক কার্যকরের তারিখ ঘোষণার প্রভাবে কমতে শুরু করেছে কানাডা ও ইউরোপিয়ান স্টকে শেয়ারের দাম। ইইউর সাথে শুল্ক নিয়ে ট্রাম্পের চূড়ান্ত বক্তব্যের অপেক্ষায় বিনিয়োগকারীরা। শুক্রবার প্যান ইউরোপিয়ান স্টক মার্কেটে 0.4% কমে 550.96 পয়েন্টে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আগামী 1 আগস্ট হতে কানাডার পণ্যের উপর 35% শুল্কারোপ কার্যকরের ঘোষণা দেন এবং অন্যান্য দেশের উপর বর্তমান 10% বেসলাইন শুল্কের সাথে বাড়তি 15% থেকে 20% শুল্কারোপ ঘোষণা করেন। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার ম্যাটারনিটি হসপিটাল। খার্কিভের আঞ্চলিক প্রসিকিউটর জানিয়েছেন, ড্রোন হামলার কারণে 3 নারী ও 3 সদ্য ভূমিষ্ঠ শিশুর জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। এদিকে শুক্রবার ক্রেমলিন জানিয়েছে, কিয়েভের সাথে নতুন করে আলোচনায় ইউক্রেনের কাছ থেকে প্রস্তাব আশা করছে মস্কো। 3 বছর পর ইস্তানবুলে গত 16 মে এবং 2 জুন মুখোমুখি আলোচনায় বসেছিলেন দুই পক্ষ। স্পেনের পাম্পলোনায় সান ফার্মিন ফেস্টিভ্যালে ষাঁড়ের হামলায় কমপক্ষে 5 জন আহত হয়েছেন। আহত 5 জনের মধ্যে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মাথায় আঘাত পাওয়া একজনের অবস্থা গুরুতর। শুক্রবার 5ম দিনের দৌড় শুরু হবার 2 মিনিট 19 সেকেন্ডের মাথায় ষাঁড়টি মানুষের কোলাহল লক্ষ্য করে আঘাত করে, যা চলতি বছরের আয়োজনে দ্রুততর হামলার রেকর্ড। শত শত মানুষ ঐতিহ্যবাহী সাদা টি শার্ট ও প্যান্টের সাথে লাল রুমাল গলায় বেঁধে 875 মিটার দৌড়ে অংশ নেয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 7 দিনব্যাপী এই উৎসব উপভোগ ও যোগ দিতে আসেন পর্যটকরা। নর্থ আফ্রিকা থেকে অবৈধ অভিবাসীর প্রবেশ বন্ধে গ্রিক আইন প্রণেতারা একটি সংশোধনী অনুমোদন করেছেন। শুক্রবার পার্লামেন্টে প্রস্তাবটি 177 ভোটে পাশ হয়। সংশোধনীতে নর্থ আফ্রিকা থেকে সমুদ্রপথে অবৈধভাবে গ্রিসে আসা অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় আবেদন স্থগিত করার বিধান রয়েছে। নিবন্ধন ছাড়াই তাদের মূল দেশে ফেরত পাঠাতে পারবে গ্রিস। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটির আকাশে ওড়ার মাত্র 3 সেকেন্ডের মধ্যে জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ সরে যায়। এই খবর দিয়েছে দেশটির এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। শুক্রবার বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য জানায় সংস্থাটি। জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ সরে যাওয়ায় ফ্লাইটটির 2টি ইঞ্জিনই বিকল হয়ে যায়। এর কিছুক্ষণ পরই এই যাত্রীবাহী বিমানটি আহমেদাবাদের জনবহুল আবাসিক এলাকায় বিধ্বস্ত হলে 260 জন যাত্রী নিহত হয়। ভারতের আহমেদাবাদে গেল মাসে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। রয়টার্স জানায়, দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে 2টি ইঞ্জিনের ফুয়েল কাট অফ সুইচ 1 সেকেন্ড ব্যবধানে একের পর এক রান বা চালু অবস্থান থেকে কাট অফ বা বন্ধ অবস্থানে চলে যায়। প্রতিবেদনে বলা হয়, জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং 787 ড্রিমলাইনারটির গতি দ্রুত কমতে শুরু করে এবং নিচের দিকে নামতে থাকে। সুইচগুলো ভুলবশত সরে গিয়েছিল নাকি ইচ্ছাকৃতভাবে সরানো হয়েছিল তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, সুইচগুলো সরে যাওয়ার সময়কার ককপিট ভয়েস রেকর্ডিংয়ে শোনা যায় একজন পাইলট অপরজনকে জিজ্ঞাসা করছেন তিনি কেন ইঞ্জিনগুলোর জ্বালানি সরবরাহ বন্ধ করে দিলেন। উত্তরে অপর পাইলট জানান তিনি এমন কিছুই করেননি। প্রশ্নটি ফার্স্ট অফিসার নাকি পাইলট ইন কমান্ড করেছিলেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। এভিয়েশন নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড ক্লিভ বলেন, একজন পাইলটের পক্ষে ইঞ্জিনের জ্বালানি সরবরাহকারী এই সুইচগুলো ভুল করে নাড়ানো সম্ভব নয়। তিনি বলেন, একটু নাড়াচাড়া করলেই সুইচগুলো সরে যায় এমন নয়। গ্লিভ জানান, কাট অফ অবস্থানে সুইচ চলে গেলে ইঞ্জিন প্রায় সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। তিনি বলেন, সাধারণত ইঞ্জিনে আগুন লাগার মতো বিশেষ পরিস্থিতিতে অথবা বিমানবন্দরের রানওয়েতে কাট অফ পদ্ধতির ব্যবহার করা যেতে পারে। তবে ওই ফ্লাইটে এমন জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিনা প্রতিবেদনে তা বলা হয়নি। প্রতিবেদন অনুযায়ী বিমানটির উড্ডয়ন পথের আশেপাশে পাখির উল্লেখযোগ্য আনাগোনা ছিল না। এছাড়া প্রতিবেদনটিতে বিধ্বস্ত হওয়া বোয়িং ড্রিমলাইনার B787-8 মডেলের বিমান বা এতে ব্যবহৃত নির্দিষ্ট ধরনের ইঞ্জিন সংক্রান্ত কোনো পদক্ষেপের সুপারিশ করা হয়নি।
গত 12 জুন এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী AI-171 ফ্লাইটটি উড্ডয়নের পর ভারতের আহমেদাবাদের জনবহুল আবাসিক এলাকায় আছড়ে পড়ে। এতে ফ্লাইটটিতে অবস্থানরত 241 জন যাত্রী সহ 260 জন নিহত হন। আন্তর্জাতিক এভিয়েশন আইন অনুযায়ী বিমান দুর্ঘটনায় তদন্তকারী দেশকে 30 দিনের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হয়। সেই বাধ্যবাধকতা মেনেই প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। ব্রিটেনে তীব্র তাপপ্রবাহের মধ্যেও নিজেদের শীতল রাখার টিপস ছড়িয়ে দিচ্ছেন লন্ডনের ফ্যাশন প্রেমীরা। একই সাথে জানান দিচ্ছেন গরমেও পোশাকের স্টাইল কিভাবে ধরে রাখা যায়। ভিন্টেজ ফ্যাশন এবং স্ট্রিট আর্টের জন্য পরিচিত পূর্ব লন্ডনের ব্রিক লেনে জড়ো হওয়া দর্শনার্থীরা ঢিলেঢালা ফিটিং, হালকা রং এবং প্রাকৃতিক কাপড় বেছে নিয়েছেন ফ্যাশনের জন্য। কেউ কেউ আবার ঘামকে পর্যন্ত স্টাইল স্টেটমেন্টে পরিণত করছেন। গরমের স্বস্তি আর ফ্যাশন দুটোই সমানভাবে গুরুত্ব পাচ্ছে এই শহরের রঙিন রাস্তাগুলোতে। তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে ব্রিটেন। চলতি বছরের গ্রীষ্মে তৃতীয়বারের মতো তীব্র দাবদাহের মুখে পড়েছে লন্ডন। আর এই সময়ে তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে তীব্র গরমের মাঝেও লন্ডনের ফ্যাশন প্রেমীরা ফ্যাশনের দিকটিতে এক চুলো ছাড় দিতে নারাজ। পূর্ব লন্ডনের ব্রিক লেন এলাকা যেন হয়ে উঠেছে চলমান র্যাম্প। কেউ খুঁজছেন স্বস্তি, কেউ বা খুঁজছেন স্টাইল। তবে বেশিরভাগই মিলিয়ে নিচ্ছেন দুটোই। শীতল থাকার পাশাপাশি নিজেদের স্টাইল ধরে রাখার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছেন তারা। কানাডা থেকে আসা 23 বছর বয়সী ফ্যাশন ডিজাইনার ম্যাককেনা মরিসি জানান, তিনি সাধারণত কালো পোশাক পরতেই পছন্দ করেন, কিন্তু গরমের তীব্রতা তাকে বাধ্য করেছে হালকা রঙের পোশাক বেছে নিতে। Yes, normally you'll actually catch me in all black normally, but it's been like way too hot, so I brought out the white t-shirt today because track a bit of less heat. But I like to layer, which is a little difficult in the heat because ব্রিকলেনের এক বাসিন্দা 28 বছর বয়সী এক কর্মী ও মডেল মিনোয়া নর্টনের মতে ফ্যাশন মানে যে কোনো আইটেম দিয়ে নিজের রুচির প্রকাশ। তিনি জানান, ঠান্ডার কথা ভেবে প্রথম দিকে তিনি সঙ্গে জ্যাকেট রাখলেও এখন রাখেন পাখা আর পানির বোতল। So reminding myself that I don't need to bring jackets because I still keep believing that in the evening it's going to get cold, but I keep checking the forecast and it's still like 23 degrees at 11 p.m. So not worrying about bringing a jumper, bringing my fan with me. Sometimes I'll bring like a spray bottle of water as well. 19 বছর বয়সী সঙ্গীত শিল্পী অ্যাটিকাস টিচেলি বলেন, তিনি নিজেকে শীতল রেখেই স্টাইলিশ থাকতে চান, যদিও তাকে অনেক কিছু সীমিত করতে হচ্ছে। Like I want to be cool, like I want to like have my own style, but it's just limited by the heat so much that I try and like let myself have some like jeans that are really like hot and then practical, and then just have a light shirt, like a t-shirt or something. লস অ্যাঞ্জেলেস থেকে ঘুরতে আসা 36 বছর বয়সী আইনজীবী ব্লেক র্যামসি মনে করেন, ফ্যাশনের ক্ষেত্রে কটনের গুরুত্ব অনেক। পুরনো ধুয়ে যাওয়া কটনের শার্ট আর ছোট হাফ প্যান্টটি তার পছন্দ। I think cotton is really important, like beat up, faded cotton is what I do, and then just some pair of shorts. I think a belt always like ties it all together. র্যামসির সঙ্গে 37 বছর বয়সী মেডিটেশন শিক্ষক অ্যালিসন ব্যাগ জানান, লন্ডনের গরম পরিবেশ অনেকটা লস অ্যাঞ্জেলেসের মতো লাগছে, তবে তিনি জানেন কিভাবে গরমে মানিয়ে নিতে হয়। Definitely the warmest it's ever been in London while I visited, which is nice, but also a totally different London. So it's more like LA where I'm from, so I feel like I know. লন্ডনের ফ্যাশন প্রেমীরা দেখিয়ে দিচ্ছেন, তাপমাত্রা যতই তীব্র হোক না কেন, স্টাইলের মাধ্যমে স্বস্তি বজায় রাখা সম্ভব। শুধু প্রয়োজন সৃজনশীলতা আর আত্মবিশ্বাসের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।